ওকে, সো আমরা ক্লাস শুরু করছি। যে কয়জনই আসছে, আমরা লাস্ট দিন ভার্চুয়াল ফাংশন দেখছিলাম। তো ভার্চুয়াল ফাংশনের মূল ব্যাপারটা কি ছিল, আমরা যদি একটু রিকল করার চেষ্টা করি। ভার্চুয়াল ফাংশন আমরা ব্যবহার করতেছিলাম যখন আমাদের বেস ক্লাসের মধ্যে একটা ফাংশন আছে, ওই একই নামের আরেকটা ফাংশন আমি যদি আমার ডিরাইভ ক্লাসের মধ্যে যদি ব্যবহার করতে চাই বা ব্যবহার যদি করি, তাহলে যেহেতু একই নামের ফাংশন, আমার একটা ফাংশনের একটা অবজেক্ট যদি আমি তৈরি করি ডিরাইভ ক্লাসে, তাহলে তার দুইটা কপি তৈরি হয়ে যাবে। একটা হচ্ছে বেস ক্লাসের কপিটা, আর একটা হচ্ছে ডিরাইভ ক্লাসের মধ্যে যদি আমি ডিফাইন করি তাহলে তার আরেকটা কপি। মানে একই নামের দুইটা ফাংশন আমার একটা অবজেক্টের মধ্যে চলে আসতেছে। সুতরাং এখানে যে অ্যাম্বিগুয়াস সিচুয়েশনটা তৈরি হয়ে যাচ্ছে, এটাকে আমরা রিজলভ করার জন্য হচ্ছে ভার্চুয়াল ফাংশনটা নাম দিয়েছি। ভার্চুয়াল হিসেবে এটাকে ডিফাইন করতেছি। মানে মেকানিজমটা কি, আমার বেস ক্লাসের মধ্যে যদি ওই নামে কোনো একটা ফাংশন যদি থাকে, তাহলে আমরা ডিরাইভ ক্লাসের মধ্যে ওই নামে আর কোনো ফাংশন তৈরি না করে বেস ক্লাসের ফাংশনটার নাম দিয়েই সেখানে হচ্ছে তার যে নতুন ডেফিনিশন, সেই নতুন ডেফিনিশনটা দেওয়ার চেষ্টা করি। এবং এই মেকানিজমটাকে বলে হচ্ছে ফাংশন ওভার রিডিং। মানে আমার একটা অলরেডি ডেফিনিশন আছে, সেটাকে ওভাররিড করে আমরা নতুন আরেকটা ডেফিনিশন দেওয়ার চেষ্টা করছি। এবং এই পুরো প্রসেসটাকে আমরা বলি হচ্ছে ফাংশন ভার্চুয়ালাইজেশন বা ভার্চুয়াল ফাংশন। সো আবার এরকম কোনো সিচুয়েশন হতে পারে উল্টোভাবে, যদি আমরা চিন্তা করি যে একটা বেস ক্লাসের মধ্যে সাফিসিয়েন্ট ইনফরমেশন নাই, যেটা দিয়ে সে হচ্ছে একটা পুরো ফাংশনকে ডিফাইন করতে পারে, বা বেস ক্লাসের মধ্যে যে ফাংশনটা আছে সেই ফাংশনের মধ্যে সাফিসিয়েন্ট ইনফরমেশন নাই, যেটা দিয়ে একটা ফুল ফাংশন লেখা যাবে, যেটা দিয়ে একটা অবজেক্ট তৈরি করা যাবে। এই ধরনের একটা সিচুয়েশন হতে পারে। আবার এরকম একটা সিচুয়েশন আমি চিন্তা করতে পারি যে আমি যদি আমার বেস ক্লাস থেকে যদি কোনো ডিরাইভ ক্লাস তৈরি করি, তাহলে ডিরাইভ ক্লাসের সবাই হচ্ছে আমার বেস ক্লাসের ফাংশনটাকে নতুন করে ডিফাইন করতে হবে বা তাদের মতো করে ডিফাইন করতে হবে। সো এই দুই ধরনের সিচুয়েশনের জন্য আমরা যে কোনো একটা ফাংশনকে, যাতে করে আমি বেস ক্লাসের মধ্যে ডেফিনেশনটুকু না দিয়ে ডিরাইভ ক্লাসের মধ্যে তার ডেফিনেশনটা দিতে পারি, সেই জন্য একটা মেকানিজম ডিফাইন করা হয় যাকে বলা হচ্ছে পিওর ভার্চুয়াল ফাংশন। আবারও বলি, আমি কি কথাটা বলার চেষ্টা করলাম, যে প্রথম কথাটা যেটা বলার চেষ্টা করতেছি, যে আমার বেস ক্লাসের মধ্যে আমি যদি অবজেক্ট তৈরি করতে চাই, একটা ফাংশন আমার আছে, কিন্তু সেই ফাংশনটার সাফিসিয়েন্ট ইনফরমেশন আমার কাছে নাই। ঠিক আছে, আমি চাচ্ছি এটা যদি কেউ ডিরাইভ করে, তাহলে সে ডিরাইভ ক্লাসের মধ্যে তার ফাংশনের ডেফিনেশনটুকু দেবে। সো এই ধরনের ক্ষেত্রে আমার বেস ক্লাসের মধ্যে যে ফাংশনটা ডিফাইন করা হয়েছে বা যে ভার্চুয়াল ফাংশনটা আছে, সেটার মধ্যে সাফিসিয়েন্ট ইনফরমেশন নাই। আমি চাচ্ছি ডিরাইভ ক্লাসের মধ্যে হচ্ছে তার ফুল ডেফিনেশনটুকু আসবে। আর সেকেন্ড আর একটা সিচুয়েশনের কথা বলতেছি, যে আমি চাচ্ছি কি, আমার যত ডিরাইভ ক্লাস তৈরি হবে, প্রত্যেকটা ডিরাইভ ক্লাস হচ্ছে আমার ভার্চুয়াল ফাংশনটাকে ওভাররিড করতেই হবে। এটা আমি ম্যান্ডেটরি একটা সিচুয়েশন হিসেবে কনসিডার করার চেষ্টা করতেছি। আমি চাচ্ছি আমার বেস ক্লাসের মধ্যে যে ফাংশনটা আছে, সেটার মধ্যে আমি ফুল ডেফিনেশনটুকু দেব না বা আদৌ কোনো ডেফিনেশন দেব না, কিন্তু ওই নামে একটা ফাংশন আমি ডিফাইন করে দেব। আমার এই বেস ক্লাসটাকে যারা ডিরাইভ করবে, প্রত্যেকটা ডিরাইভ ক্লাস এই ফাংশনটাকে নতুন করে তাদের মতো করে ডিফাইন করে নেবে। সো এই দুটো সিচুয়েশনকে হ্যান্ডেল করার জন্যই হচ্ছে সি প্লাস প্লাসের মধ্যে হচ্ছে পিওর ভার্চুয়াল ফাংশন নামে একটা কনসেপ্ট নিয়ে আসা হয়। সো আমরা আজকে হচ্ছে পিওর ভার্চুয়াল ফাংশনটা অ্যাকচুয়ালি একটু দেখব, যেটা অ্যাকচুয়ালি গত ক্লাস আমরা শেষ করতে পারি নাই। সো এই জন্য হচ্ছে পিওর ভার্চুয়াল ফাংশন। এখন এই পিওর ভার্চুয়াল ফাংশন বলতে কি বোঝাচ্ছে, হচ্ছে পিওর ভার্চুয়াল ফাংশন যে ভার্চুয়াল ফাংশন দ্যাট হ্যাজ নো ডেফিনেশন উইদিন দ্য বেস ক্লাস। ঠিক আছে, মানে বেস ক্লাসের মধ্যে আমার ওই নামে একটা ফাংশন আছে, কিন্তু তার কোনো ডেফিনেশন দেয়া নাই, জাস্ট একটা ফাংশন প্রোটোটাইপের মতো। ঠিক আছে, ফাংশনের ভিতরে কোনো প্রসেসিং বা কোনো ডেফিনিশন দেওয়া হয়নি, জাস্ট একটা ফাংশন নাম দেওয়া হয়েছে যে এই নামে একটা ফাংশন আছে। এবং যেহেতু এটা অন্য জায়গায় বা ডিরাইভ ক্লাসের মধ্যে ওই নামে একটা ফাংশন ডিফাইন করে আমরা তার জন্য ডেফিনিশনটুকু দেব, সো এই জন্য এটা অবশ্যই একটা ভার্চুয়াল ফাংশন হতে হবে, যেহেতু ডিরাইভ ক্লাসে গিয়ে হচ্ছে তার ডেফিনেশনটুকু হবে। আর যেহেতু আমরা বেস ক্লাসের মধ্যে কোনো ডেফিনেশন দেই নেই, আমরা চাচ্ছি ডিরাইভ ক্লাসের মধ্যে হচ্ছে তার ডেফিনেশনটুকু আসবে। এবং বেস ক্লাসের মধ্যে অ্যাকচুয়ালি কোনো ডেফিনেশনই দেওয়া হচ্ছে না, ঠিক আছে, জাস্ট নামটুকু দেওয়া হচ্ছে। এই জন্য এটাকে বলা হচ্ছে পিওর ভার্চুয়াল ফাংশন। সো পিওর ভার্চুয়াল ফাংশনকে কিভাবে আমরা ডিফাইন করতে পারি, খুবই সিম্পল।
আমরা আগে যে সমস্ত ভাবে ফাংশন ডিফাইন করছিলাম বা ভার্চুয়াল ফাংশন ডিফাইন করছিলাম, আমরা যদি মনে করতে পারি ভার্চুয়াল ফাংশনকে আমরা কিভাবে ডিফাইন করছিলাম, যে কোনো একটা ফাংশন যখন লিখছিলাম তার আগে ভার্চুয়াল শব্দটুকু যুক্ত করে দিছিলাম। ঠিক আছে, আমরা গত দিনের জাস্ট দু একটা স্লাইড দেখে আসি। সো এই যে আমার একটা ফাংশন ভয়েড ভি ফাঙ্ক, এই নামে আমি একটা ফাংশন লিখছিলাম, এটার ভিতরে ডেফিনেশন দেয়া আছে, বাট তার আগে ভার্চুয়াল শব্দটাকে যুক্ত করে দিছি। উদ্দেশ্য কি, যাতে করে এই বেস ক্লাসটাকে যারা ডিরাইভ করবে তারা যেন এই ফাংশনটাকে আবার নতুন করে রিডিফাইন করতে পারে বা ওভাররিড করতে পারে। ঠিক আছে, সো এই ভয়েড ভি ফাঙ্ক, এখানে আবার আমি এসে ভয়েড ভি ফাঙ্ক এই নামে ফাংশনটাকে রিডিফাইন করতেছিলাম। আর যেহেতু এটা বেস ক্লাসের এই জিনিসটাকে আমি আবার এখানে রিডিফাইন করতেছি, এই জন্য এখানে বেস ক্লাসের মধ্যে এটা ভার্চুয়াল শব্দটা যুক্ত করে দিলাম, যেটা একটা ভার্চুয়াল ফাংশন, মানে এটা ওভাররিড হতে পারে তাদের ডিরাইভ ক্লাসে। আর এখন আমরা যে কথাটা বলতেছি যে পিওর ভার্চুয়াল ফাংশন যদি হতে হয়, তাহলে সেম ডেফিনেশন, মানে ভার্চুয়াল শব্দটা থাকবে, আমার ফাংশনের রিটার্ন টাইপ থাকবে, ফাংশনের প্যারামিটার লিস্ট, এই অংশটুকু হুবহু আগের মতো, শুধুমাত্র এই ইকুয়াল 0, ঠিক আছে, এবং সেমিকোলন দিয়ে, আমরা জানি ফাংশনের প্রোটোটাইপ সেমিকোলন দিয়ে শেষ হয়, শুধুমাত্র এখানে নতুন অ্যাড করা জায়গা হচ্ছে ইকুয়াল টু 0। ঠিক আছে, সো ইকুয়াল টু 0 দিয়ে দেওয়া মানে হচ্ছে এই ফাংশনটার আর কোনো ডেফিনিশন এখানে দেয়া হচ্ছে না, এটা ডেফিনিশনটা দেয়া হবে তাদের ডিরাইভ ক্লাসের মধ্যে। মানে এইটুকু দিয়ে আমরা বলে দিলাম যে এই ফাংশনটা হচ্ছে একটা পিওর ভার্চুয়াল ফাংশন। ঠিক আছে, এবং বলা হচ্ছে when a virtual function is made pure, any derived class must provide its own definition. যেমন আমরা যদি বলি, আমরা আগে যে ক্লাসটা লিখছিলাম, আমরা যদি এটাকে যদি পিওর ভার্চুয়াল ফাংশন হিসেবে যদি লিখতে চাই, কি কাজ হবে আমাদের, এই অংশটুকু আমরা ফেলে দেব, এটা থাকুক। সো ভার্চুয়াল ফাংশন ভয়েড ভি ফাঙ্ক ইকুয়াল 0 সেমিকোলন, এইটুকু দিয়ে হচ্ছে আমার এই ফাংশনটা একটা পিওর ভার্চুয়াল ফাংশন হয়ে গেল। এবং পরবর্তীতে এই যে বেস ক্লাস থেকে আমার ভি ফাংটাকে আমার এই ডিরাইভ ক্লাসের মধ্যে আমি ব্যবহার করতেছি। ঠিক আছে, এখানে কিন্তু সেক্ষেত্রে আর এই কাজটা আমরা করতে পারবো না, এখানে অবশ্যই আমার একটা ডেফিনেশন দিতে হবে। ঠিক আছে, মানে আগে আমাদের যখন বেস ক্লাস ছিল তখন সেটা দিয়ে কিন্তু তার কাজটা হয়ে যাচ্ছিল, বাট এখন যেহেতু আমি ডিরাইভ ফাংশন পিওর ভার্চুয়াল ফাংশন হিসেবে এটাকে লিখছি, সুতরাং এখানেও আমার এই ভি ফাঙ্ক, এই ফাংশনটার একটা ডেফিনিশন অবশ্যই এখানে দিতে হবে, না হলে আমার ফাংশনটা মানে প্রোগ্রামটা রান করবে না। সো ফর এক্সাম্পল এটা হচ্ছে ডিরাইভ 2। সো এরকম একটা কাজ আমাদের এখানে করতে হবে। সো when a virtual function is made pure, any derived class must provide its own definition. So if the derived class fails to override the pure virtual function, a compile time error will result. ঠিক আছে, সো আমি যদি কোনো কারণে যদি আমার ডিরাইভ ক্লাসের মধ্যে যদি ফাংশনটার যদি ডেফিনেশন যদি না দেই, তাহলে কিন্তু আমার প্রোগ্রাম কম্পাইল টাইমেই হচ্ছে এরর দিবে, মানে যে এখানে এরকম একটা পিওর ভার্চুয়াল ফাংশন আছে, সো এটাকে তোমার ডিফাইন করতে হবে নতুন করে। সো এই জন্য হচ্ছে যদি আমার কোনো পিওর ভার্চুয়াল ফাংশন থাকে, তাহলে এটা অবশ্যই আমার তাদের যদি ডিরাইভ ক্লাস আমি তৈরি করি, সেই ডিরাইভ ক্লাসের মধ্যে তার রিডেফিনেশনটুকু দিয়ে দিতে হবে। সো এটা হচ্ছে পিওর ভার্চুয়াল ফাংশন, যেটা একটু আগে এক্সাম্পল দেখালাম, আগের ইয়ের মধ্যে কোডের মধ্যে আমি এক্সাম্পলটা দেখালাম। এটার সাথেই আরেকটা জিনিস সংশ্লিষ্ট, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস। একটু আগে যেটা বললাম সেটা হচ্ছে পিওর ভার্চুয়াল ফাংশন কি, আবারও একটু রিকল করি, আমরা একটা বেস ক্লাসের মধ্যে, এটা আবারও বলছি ইনহেরিটেন্সের সাথে সংশ্লিষ্ট কিন্তু। ঠিক আছে, ভার্চুয়াল ফাংশন বা পিওর ভার্চুয়াল ফাংশন আমাদের ইনহেরিটেন্সের সাথে সংশ্লিষ্ট বেস ক্লাসের মধ্যে হচ্ছে আমাদের এই ধরনের ডেফিনেশন থাকবে। ডেফিনেশনটা কি ধরনের, যে আমার বেস ক্লাসের মধ্যে একটা ফাংশন আছে এরকম যার কোনো ডেফিনেশন দেয়া নাই, ডিরাইভ ক্লাসে এসে হচ্ছে তার ফুল ডেফিনেশন আমরা দেওয়ার চেষ্টা করব। সো যদি একাধিকবার যদি সেই ফাংশনটাকে যদি ক্লাসটাকে যদি ডিরাইভ করা হয়, তাহলে প্রত্যেকটা ক্লাস বা প্রত্যেকটা ডিরাইভ ক্লাস আলাদা আলাদাভাবে তাদের নতুন ডেফিনেশন তৈরি করতে পারবে। ঠিক আছে, সো এই ধরনের বেস ক্লাসের এই ধরনের ফাংশনকে আমরা বলি হচ্ছে পিওর ভার্চুয়াল ফাংশন। এখন এই পিওর ভার্চুয়াল ফাংশনের সাথে সংশ্লিষ্ট আরেকটা স্পেশাল টার্মিনোলজি হচ্ছে abstract class. So abstract class কি বলছে, a class that contains at least one pure virtual function.
আছে, মানে যেই ক্লাসের মধ্যে অ্যাটলিস্ট একটা পিওর ভার্চুয়াল ফাংশন আছে তাকে আমরা বলবো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস। সো অ্যাবস্ট্রাক্ট ক্লাস বলতে আমরা মানে সহজ কথা যেটা বুঝবো, যেটার মধ্যে পূর্ণাঙ্গ ডেফিনেশন নাই। ঠিক আছে, আমার একটা প্রোগ্রামের পূর্ণাঙ্গ ডেফিনেশন নাই, হয়তো কোনো একটা ফাংশনের পূর্ণাঙ্গ ডেফিনেশন নাই, তাহলে আমরা তাকে বলবো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস। So a class that contains at least one pure virtual function is said to be an abstract class. So because an abstract class contains one or more functions for which there is no definition, যেহেতু ডেফিনেশন দেয়া নাই, no object of an abstract class can be created. এটা খুবই ইম্পর্টেন্ট কথা। যদি আমাদের কোনো একটা বেস ক্লাস যদি অ্যাবস্ট্রাক্ট ক্লাস হয়, অ্যাবস্ট্রাক্ট ক্লাস হওয়া মানে কি, তার মধ্যে কোনো একটা ফাংশনের পূর্ণাঙ্গ ডেফিনেশন দেয়া নাই বা তার মধ্যে একটা পিওর ভার্চুয়াল ফাংশন আছে। যদি এরকম হয় তাহলে ওই ক্লাসটার কোনো অবজেক্ট তৈরি করা যাবে না, ওই বেস ক্লাসটার কোনো অবজেক্ট তৈরি করা যাবে না। Instead, an abstract class constitutes an incomplete type that is used as a foundation for derived class. মানে এটা যেটা বলার চেষ্টা করছি আমরা, এটা আমরা সরাসরি এই ক্লাসটার কোনো অবজেক্ট তৈরি করতে পারবো না, এই ক্লাসটা কোনো অবজেক্ট তৈরি করতে পারবো না, বাট এখানে এটা দিয়ে আমরা এটা বোঝানোর চেষ্টা করছি যে এখান থেকে যে সমস্ত ডিরাইভ ক্লাসগুলো আমরা তৈরি করব, সেই ডিরাইভ ক্লাসগুলোর একটা বেস হিসেবে এই ক্লাসটা কাজ করছে, একটা ফাউন্ডেশন হিসেবে এই ক্লাসটা কাজ করছে। সো এখানে দেখা যাবে যে এক বা একাধিক ফাংশন আছে যাদের কোনো ডেফিনেশন বা ইমপ্লিমেন্টেশন নাই, যার জন্য তাদেরকে আমরা বলতেছি হচ্ছে পিওর ভার্চুয়াল ফাংশন। So although we cannot create objects of an abstract class, we can create pointers and references to an abstract class. মানে আমরা সরাসরি কোনো অবজেক্ট তৈরি করতে পারবো না, কিন্তু আমরা রেফারেন্সের মাধ্যমে বা পয়েন্টারের মাধ্যমে হচ্ছে ওই ক্লাসগুলোর যে কোনো ফাংশনকে রেফার করতে পারবো। ঠিক আছে, সো পয়েন্টার তৈরি করতে পারবো এবং পয়েন্টারের মাধ্যমে রেফারেন্সও তৈরি করতে পারবো ওই অ্যাবস্ট্রাক্ট ক্লাসগুলোকে। ঠিক আছে, এবং এই কারণেই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস আমাদের যে জিনিসটা সাপোর্ট করে, যেটাকে আমরা বলছি হচ্ছে রান টাইম পলিমরফিজম। সো রান টাইম, গত ক্লাসে আমরা বলেছিলাম যে রান টাইম এক্সিকিউশন সাপোর্ট, মানে আমার দুই ধরনের মেকানিজম আছে, একটা হচ্ছে কম্পাইল টাইম, একটা বা প্রোগ্রাম যখন এক্সিকিউশন হয় একটা জিনিস হচ্ছে কম্পাইল করা, আর একটা হচ্ছে এক্সিকিউশন বা রান করা। ঠিক আছে, সো আমাদের এরকম অনেকগুলো জিনিস কাজ করে, যেগুলো হচ্ছে কম্পাইল টাইমে হচ্ছে আমার নির্ধারণ হয়ে যায় যে এই অবজেক্টটার বা এই প্রপার্টিটার মান কত হবে, এটা এই মুহূর্তে কোন ফাংশনটাকে ব্যবহার করবে। সো এই কাজগুলো আমরা নির্ধারণ করি কোনো কোনো ক্ষেত্রে হচ্ছে কম্পাইল টাইমে, আর কোনো কোনো ক্ষেত্রে হচ্ছে রান টাইমে, মানে যখন প্রোগ্রামটা রান করছে, এক্সিকিউশন হচ্ছে। সো এই কথাটা বলা হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা হচ্ছে আমার এই রান টাইম পলিমরফিজম সাপোর্ট করে। তার মানে হচ্ছে কি, আমার যে কোনো একটা ফাংশন কোনটা এই মুহূর্তে ব্যবহার করবে, যদি একই নামের একাধিক ফাংশন থাকে সেই জিনিসটা আমার নির্ধারণ করে হচ্ছে রান টাইমে, এবং এটাই হচ্ছে রান টাইম পলিমরফিজম। ঠিক আছে, সো রান টাইমে আমার অ্যাকচুয়ালি এটা ডিটারমাইন হবে যে আমি কোনটাকে অ্যাকচুয়ালি ব্যবহার করব, কোন ফাংশনটাকে ব্যবহার করব। সো এই কথাটা বলা হচ্ছে এখানে, দিস অ্যালাউস অ্যাবস্ট্রাক্ট ক্লাসেস টু সাপোর্ট runtime polymorphism, which relies upon base class pointers and references to select the proper virtual function. মানে ওই যে একটু আগে বললাম যে বেস ক্লাস পয়েন্টার বা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের রেফারেন্স, এই জিনিসগুলো আমরা ব্যবহার করতে পারতেছি এবং এগুলোর সাপেক্ষে আমি নির্ধারণ করতে পারছি আমার এই মুহূর্তে কোন ইমপ্লিমেন্টেশনটা ব্যবহার হবে। ঠিক আছে, যে কোনো একটা ফাংশনের কোন ইমপ্লিমেন্টেশনটা আমি এই মুহূর্তে ব্যবহার করব সেটা নির্ধারণ করতে পারি হচ্ছে আমরা তার রেফারেন্স বা পয়েন্টারের মাধ্যমে। এবং এই যে একাধিক নামের একই নামের একাধিক ফাংশনকে যে আমি ব্যবহার করতে পারতেছি রান টাইমে, বা রান টাইমে আমি নির্ধারণ করতে পারতেছি কাকে ইউজ করব, এই মেকানিজমটাকে বলা হচ্ছে রান টাইম পলিমরফিজম। আচ্ছা, পলিমরফিজম আমরা এর আগে আলোচনা করে আসছিলাম। মূল মেকানিজমটা কি, একই নাম কিন্তু ভিন্ন ভিন্ন ফাংশনালিটি বা ভিন্ন ভিন্ন ইমপ্লিমেন্টেশন, এবং আমার এটা কোনো কোনো ক্ষেত্রে এটা কাজ করবে হচ্ছে কম্পাইল টাইমে, যেমন এখানে বলছি এটা কাজ করবে হচ্ছে এক্সিকিউশন টাইমে বা রান টাইমে। বাট মেকানিজমটা বা পলিমরফিজম কি, যে একই নামের ভিন্ন ভিন্ন ফর্মে আমরা জিনিসটাকে পাচ্ছি,
সো যে কোনো একটা অ্যাপ্রোপ্রিয়েট, যেটা অ্যাপ্রোপ্রিয়েট সেটাকে হচ্ছে আমরা ব্যবহার করব। সো এইজন্য পলিমরফিজম, এটাকে আরেকটু এখানে ইয়ে করার চেষ্টা করতেছি, আমরা ইলাস্ট্রেট করার চেষ্টা করতেছি। পলিমরফিজম হচ্ছে ২ ধরনের পলিমরফিজম আমরা পাই। একটা হচ্ছে কম্পাইল টাইম পলিমরফিজম, আর একটা হচ্ছে রান টাইম পলিমরফিজম। ঠিক আছে? কম্পাইল টাইম পলিমরফিজমে কি হয়? বলা হচ্ছে স্ট্যাটিক বা আর্লি বাইন্ডিং। ঠিক আছে? স্ট্যাটিক বাইন্ডিং বা আর্লি বাইন্ডিং। আচ্ছা, সো এটা হচ্ছে কম্পাইল টাইম পলিমরফিজম সাপোর্ট করে। মানে কি? এটা বলতে যেটা বোঝায় যে আমরা যখন প্রোগ্রামটা যখন কম্পাইল করতেছি, ঠিক আছে? সো আমার তখনই নির্ধারণ হয়ে যাচ্ছে যে আমার এই মুহূর্তে কোন ফাংশনটা ব্যবহার হবে। এই যে পার্টিকুলার অবজেক্টটা আছে বা এই অবজেক্টটার জন্য আমি কোন ফাংশনটাকে ব্যবহার করব, এটা নির্ধারণ হয়ে যায় হচ্ছে কম্পাইল টাইম। সো যেমন এক্সাম্পল হচ্ছে ফাংশন ওভারলোডিং এবং অপারেটর ওভারলোডিং। অপারেটর ওভারলোডিং আমরা এখনো দেখি নাই, বাট ফাংশন ওভারলোডিং আমরা দেখেছি অলরেডি। ঠিক আছে? সো এই ধরনের ক্ষেত্রে আমরা পাই হচ্ছে কম্পাইল টাইম পলিমরফিজম। আর রান টাইম পলিমরফিজম যেটা বলা হচ্ছে যে ইউজেস ডাইনামিক অর লেট বাইন্ডিং। ঠিক আছে? মানে আমার রান টাইমে হচ্ছে আমি নির্ধারণ করি আমার কোন ফাংশনটা ব্যবহার হবে। ঠিক আছে? স্পেসিফিক্যালি এখানে বলাই হচ্ছে যে ভার্চুয়াল ফাংশন। ঠিক আছে? সো ভার্চুয়াল ফাংশন আমরা ব্যবহার করি হচ্ছে মূলত রান টাইম পলিমরফিজম অ্যাচিভ করার জন্য। ঠিক আছে? যে আমি যেহেতু হচ্ছে আমার বেস ক্লাসের মধ্যে আছে, আবার ডিরাইভ ক্লাসের মধ্যে আছে ভার্চুয়াল ফাংশন। আর যদি পিওর ভার্চুয়াল ফাংশন যদি হয়ে থাকে তাহলে তো আমার বেস ক্লাসের মধ্যে আমার কোনো ধরনের ইমপ্লিমেন্টেশনই নাই। আমার ডিরাইভ ক্লাসের মধ্যে হচ্ছে ইমপ্লিমেন্টেশনটা। সো আমার এই ক্ষেত্রে কোনটাকে আমি ব্যবহার করব সেই জিনিসটা নির্ধারণ হয় হচ্ছে আমার রান টাইমে, এবং এই জন্যই মেকানিজমটাকে বলা হচ্ছে রান টাইম পলিমরফিজম। ঠিক আছে? যেটা আমরা মূলত ব্যবহার করি হচ্ছে ভার্চুয়াল ফাংশনের ক্ষেত্রে। সো এই আর্লি বাইন্ডিং বা হচ্ছে কম্পাইল টাইম পলিমরফিজম, এটা বলা হচ্ছে নরমালি হচ্ছে আমরা ব্যবহার করেছি নরমাল ফাংশন, ওভারলোডেড ফাংশন। এই ধরনের ক্ষেত্রে হচ্ছে আমরা আর্লিং বা আর্লি বাইন্ডিংটা ব্যবহার করি এবং যেটা রিজলভ হয় হচ্ছে কম্পাইল টাইমে। ঠিক আছে? যেমন এখানে চলে আসতে পারে ফ্রেন্ড ফাংশন। আচ্ছা, সো ফ্রেন্ড ফাংশন আমরা অলরেডি ডিসকাস করছি। এই ধরনের ক্ষেত্রে হচ্ছে আমরা আর্লি বাইন্ডিংটা পাই। আর লেট বাইন্ডিংটা বলতে বোঝানো হচ্ছে অ্যাকচুয়ালি রান টাইম। ঠিক আছে? সো যে ধরনের ক্ষেত্রে আমরা ব্যবহার করি যেটা রিজলভ হয় হচ্ছে রান টাইমের মধ্যে। ঠিক আছে? বাট এটা অ্যাকচুয়ালি হচ্ছে স্লো করে দেয়। বাট কোনো ক্ষেত্রে আমাদের প্রয়োজন হয়, যেটা বললাম যে আমাদের যদি এরকম যদি সিচুয়েশন হয়ে থাকে যে আমাদের সিস্টেমের মধ্যে পিওর ভার্চুয়াল ফাংশন আছে বা অ্যাবস্ট্রাক্ট ক্লাস আছে, সো সেক্ষেত্রে অবশ্যই আমার এটা রিজলভ করতে হবে রান টাইমে। ঠিক আছে? সো এই ধরনের ক্ষেত্রে আমরা লেট বাইন্ডিংটা ব্যবহার করি বা রান টাইম পলিমরফিজমটাকে অ্যাচিভ করার চেষ্টা করি। সো মোটামুটি এটা ছিল হচ্ছে গত ক্লাসের। আমরা গত ক্লাসে শেষ করতে পারিনি যদিও। আমরা আজকে শুরু করব অ্যাকচুয়ালি হচ্ছে লেকচার 12। সো আজকে এখানে লেকচারটার মধ্যে অনেক কিছু আছে। আমরা মূলত আজকে প্রথম যে অংশটা টাইপ কনভার্সন বা টাইপ কাস্ট, এই জিনিসটা নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি। এটা মোটামুটি আপনাদের পরিচিত। টাইপ কনভার্সন আমাদের এর আগে সিতেও ছিল, এখন ওই জিনিসটা জাস্ট হচ্ছে সি প্লাস প্লাসের সাপেক্ষে আমরা আবার একটু রিক্যাপ করে নেব। সো টাইপ কনভার্সন তো আমরা পড়ে আসছি, তাই না? টাইপ কনভার্সন, টাইপ কাস্টিং পড়া হয়েছে কি? জি স্যার, হ্যাঁ। পড়ানো হয়েছে? জি স্যার, হ্যাঁ, সিতে পড়েছিলাম। সিতে পড়েছিলাম। কি ঘটনা ঘটে? স্যার, ডেটা টাইপ চেঞ্জ করা যায় স্যার একটা। ডেটা টাইপ চেঞ্জ করা যায়। সো মূল কথা হচ্ছে আমার একটা ডাটা টাইপ আছে, কিন্তু আমার এই মুহূর্তে প্রয়োজনের সাপেক্ষে অন্য একটা ডাটা টাইপে কনভার্ট করতে হবে। আমার যে ডাটা ভ্যালুটা আছে, একটা ভেরিয়েবলের মধ্যে যে ডাটা ভ্যালুটা আছে সেটা একটা নির্দিষ্ট টাইপের মধ্যে আছে, বাট আমার এখন প্রোগ্রামটার এক্সিকিউশন করার জন্য অন্য একটা ডিফারেন্ট টাইপে নিয়ে তারপরে কাজটা করতে হবে। সো এই জন্য যে মেকানিজমটা সেটাই হচ্ছে বেসিক্যালি টাইপ কনভার্সন বা টাইপ কাস্টিং। সো এটা আমরা একটু জাস্ট প্রিলিমিনারি একটু আলোচনা করে নিই। বলা হচ্ছে নর্মালি এটা আমরা কোথায় দেখতে পাই? অ্যাসাইনমেন্ট স্টেটমেন্টের মধ্যে।
এই ঘটনাটা ঘটেই হচ্ছে অ্যাসাইনমেন্ট স্টেটমেন্টের মধ্যে। অ্যাসাইনমেন্ট স্টেটমেন্টের মধ্যে আমরা কি জানি, দুইটা পার্ট, একটা হচ্ছে লেফট সাইড, একটা হচ্ছে রাইট সাইড। রাইট সাইডের মধ্যে যে ভ্যালুটা আছে সেটা আমরা লেফট সাইডের মধ্যে দেওয়ার চেষ্টা করি বা অ্যাসাইন করার চেষ্টা করি, ঠিক আছে? So, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট স্টেটমেন্টের মূল কথা। তো এইখানেই হচ্ছে আমাদের এই টাইপ কনভার্সনের ব্যাপারটা চলে আসে। বলা হচ্ছে কি, ইন অ্যান অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট ইন হুইচ দ্য টাইপ অফ দ্য রাইট সাইড differs from the left, the type of the right side is converted into the left. So, এটা হচ্ছে একদম বেসিক কথা, যে দুইটা পাশ আছে, আমার ডান পাশে একটা ভ্যালু আছে, একটা নির্দিষ্ট ডাটা টাইপের একটা ভ্যালু আছে, সেই ডাটা ভ্যালুটা আমি লেফট সাইডে যে ভেরিয়েবলটা আছে সেটার মধ্যে আমি রাখতে চাচ্ছি বা অ্যাসাইন করতে চাচ্ছি। সো এইখানে যদি মিসম্যাচ হয় দুইটা ডাটা টাইপের মধ্যে, তো সেই কথাটা বলা হচ্ছে যদি ডিফার করে দ্য টাইপ অফ দ্য রাইট সাইড, ডান পাশে যে সাইডটা আছে সেটা হচ্ছে কনভার্ট হয়ে যায় লেফট সাইডের যে ডাটা টাইপ আছে বা লেফট সাইডে যে ভেরিয়েবলটা আছে তার ডাটা টাইপে কনভার্ট হয়ে যায়। So for this reason, when the left side is larger than the type of the right side, the process causes no problem. আচ্ছা, আমাদের লেফট সাইডে যেটা আছে সেটা যদি বড় ডাটা টাইপের যদি হয়ে থাকে, ডান পাশে যেটা আমি ভ্যালুটা বসাচ্ছি সেটা যদি হয়, তাহলে আমাদের এক্ষেত্রে কোনো ধরনের প্রবলেম নাই, ঠিক আছে? ছোট ডাটা টাইপের ডাটা বড় ডাটা টাইপের মধ্যে বসতেছে, কোনো সমস্যা নাই। However, when the type of the left side is smaller than the type of the right, data loss can occur, ঠিক আছে? বা ডাটা লস তখন হবেই, ঠিক আছে? আমি বড় একটা ডাটা আমি ছোট একটা ডাটা টাইপের মধ্যে রাখতে চাচ্ছি, সো অবভিয়াসলি আমার ডাটা লস হবে। সেই জন্য টাইপ কাস্টিংটা ইম্পর্টেন্ট, আমাকে জানতে হবে যে এখানে কি ঘটনা ঘটতে পারে। So when the type of the right side is larger than the type of the left side, the basic rule is the appropriate number of high order bits will be removed. So এটা হচ্ছে ইম্পর্টেন্ট কথা। বেসিক রুলটা হচ্ছে কি, the appropriate number of high order bits will be removed. বিট অর্ডার নিয়ে আমরা কথা বলছি, যে কোনো একটা নাম্বার যদি থাকে, ঠিক আছে, ফর এক্সাম্পল একটা ইন্টিজার নাম্বার, আমরা জানি হচ্ছে কত বাইট, একটা ইন্টিজার ভ্যালু কত বাইট নিয়ে জায়গা নিয়ে থাকে, 4 বাইট, ঠিক আছে? সো এখন একটা ইন্টিজার ভ্যালুকে আমরা যদি একটা শর্ট ইন্টিজার টাইপের একটা ভ্যারিয়েবলের মধ্যে যদি রাখার চেষ্টা করি, যেটা হচ্ছে মূলত 2 বাইট, 2 বাইট স্যার। ঠিক আছে? জি সো স্যার। যেটা হচ্ছে মূলত 2 বাইট, তাহলে কি ঘটনা ঘটবে, ওই যে ইন্টিজারের 4 বাইটের হায়ার অর্ডার যে 2 বাইট আছে, সেই 2 বাইটের ডাটাটুকু অ্যাকচুয়ালি নষ্ট হয়ে যাবে। তার মানে বড় একটা ইন্টিজার নাম্বার যদি হয়ে থাকে যেটা 4 বাইট পর্যন্ত জায়গা নিয়েছে, সবগুলোই কিন্তু 4 বাইট জায়গা নেবে। বাট ছোট সংখ্যা যদি হয় সেটা কিন্তু আমাদের অ্যাকচুয়াল ভ্যালুটা দেখা যাবে 7-8 বিটের মধ্যেই ভ্যালুটা হয়ে যাচ্ছে, ঠিক আছে? বাট যদি এরকম বড় সংখ্যা যদি হয় তাহলে হায়ার অর্ডার বাইটগুলোতেও যাবে, সেক্ষেত্রে হায়ার অর্ডার বাইটের ডাটাগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে, মানে একটা ডিফারেন্ট নাম্বার আমরা পাবো। সো এই জন্য বলা হচ্ছে এটা। সো এটা হচ্ছে হায়ার অর্ডার বাইটগুলো চলে যাবে যদি বড়টা যদি ছোটটার মধ্যে যদি আমরা অ্যাকচুয়ালি রাখার চেষ্টা করি, লেফট সাইডের মধ্যে যদি রাখার চেষ্টা করি যেখানে ছোট। However, when converting from a floating point value to an integer value, আচ্ছা, আমরা যদি একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে যদি আমরা একটা ইন্টিজার ভ্যালুতে যদি রাখার চেষ্টা করি, তাহলে কিন্তু উপরের রুলটাও প্রযোজ্য হয় না, সরাসরি সেখানে একটা আলাদা রুল চলে। সেই রুলটা হচ্ছে কি, দ্য ফ্র্যাকশনাল পার্ট ইজ লস্ট, ঠিক আছে? সো সেক্ষেত্রে আমি যেহেতু ইন্টিজার টাইপের ভেরিয়েবলের মধ্যে রাখার চেষ্টা করতেছি ফ্লোটিং টাইপের বা ডাবল টাইপের একটা ভেরিয়েবলকে, সো তার যে ফ্র্যাকশনাল পার্টটা আছে সেটা পুরোপুরি লস্ট হয়ে যাবে, শুধু ওইখানকার ইন্টিজার পার্টটুকু আমার ইন্টিজার ভেরিয়েবলটার মধ্যে স্টোর হবে, ঠিক আছে? আবার অন্যদিকে এটার মধ্যেই যদি নাম্বারটা যদি যে ডাবল টাইপের, ফর এক্সাম্পল ডাবল টাইপের একটা ভ্যালু আছে, সো সেটা আমি ফর এক্সাম্পল শর্টের মধ্যে রাখার চেষ্টা করতেছি, ফ্র্যাকশনাল পার্ট তো যাবেই, ইভেন সেখানে নাম্বারটা যদি বড় হয়, যেটা আগের কথাটা যেটা বললাম, সেক্ষেত্রেও কিন্তু ওই হায়ার অর্ডার বিট চলে যেতে পারে। ইভেন এমনও সিচুয়েশন হতে পারে যে একটা গার্বেজ রেজাল্ট প্রডিউস করতে পারে, ঠিক আছে? সো এই জন্য এটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা কোন ডাটা টাইপের ভেরিয়েবলের ভ্যালু কোন ডাটা টাইপের মধ্যে রাখার চেষ্টা করতেছি। বিভিন্ন সময় আমরা বিভিন্ন ধরনের এক্সপ্রেশন এক্সিকিউট করি, দেখা যায় যে সেখানে একটা পার্টিকুলার টাইপের ভ্যালু প্রডিউস হচ্ছে। সো সেই ভ্যালুটা আমরা কোথায় স্টোর করতেছি
সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যদি আমরা যখন বিভিন্ন ধরনের আইডি ব্যবহার করি, যেমন এখন কোড ব্লকস ব্যবহার করতেছি বা বিভিন্ন ধরনের আইডি ব্যবহার করি, তো দেখা যায় যে আইডি গুলো খুবই ইন্টেলিজেন্ট, যার জন্য আমাকে কম্পাইল করার আগেই সে এরর দেখিয়ে দিচ্ছে যে এখানে এরর হচ্ছে বা এরর হতে পারে। ঠিক আছে, অনেক ক্ষেত্রে সে এখানে হচ্ছে ওয়ার্নিং দেয় বা এরর দেয় যে এখানে কোনো ধরনের কম্পাইল টাইমে এরর হতে পারে। সো আমরা তখনই সেটাকে হয়তো রিজলভ করে ফেলি। বাট আমরা যদি ওই টেক্সট প্যাড বা নোটপ্যাড এই টাইপের যদি টুলের কথা যদি চিন্তা করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের এগুলো অবশ্যই মাথায় নিয়ে কাজ করতে হবে। যেমন লাস্টে একটা এক্সাম্পলের কথা বলা হচ্ছে, হোয়াট উইল হ্যাপেন হোয়েন এ ক্যারেক্টার ভেরিয়েবল হোল্ডস এ ভ্যালু গ্রেটার দেন 127 ইজ ইমপ্লিমেন্টেশন ডিপেন্ডেন্ট। মানে এটার জন্য কোনো ফিক্সড রুলও নাই। ঠিক আছে, আমি একটা ক্যারেক্টার ভেরিয়েবলের মধ্যে আমি 127-এর চেয়ে বড় একটা ভ্যালু রাখার চেষ্টা করতেছি। ঠিক আছে, তাহলে সেটা আসলে আমার কম্পাইলারের উপর ডিপেন্ড করবে, আমার অপারেটিং সিস্টেমের উপর ডিপেন্ড করবে এই পার্টিকুলার ক্যারেক্টার ভেরিয়েবলটার মধ্যে ভ্যালুটা আলটিমেটলি কত থাকবে। ঠিক আছে, সো এটা বিভিন্ন ধরনের ইমপ্লিমেন্টেশন মানে প্ল্যাটফর্মের উপর এটা নির্ভর করবে। সো এই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট যে আমরা যথাযথ টাইপ কাস্টিং করে হচ্ছে এটাকে ব্যবহার করতে হবে বা যখন টাইপ ব্যবহার করতেছি। সো এই জন্য আমাদের সি প্লাস প্লাসে বা ইভেন সি এর মধ্যে থেকে আমরা এই কনসেপ্টটা নিয়ে আসছি। দুই ধরনের টাইপ কাস্টিং বা টাইপ কনভার্সন আমরা পাই, একটা হচ্ছে ইমপ্লিসিট কনভার্সন আর একটা হচ্ছে এক্সপ্লিসিট কনভার্সন। মূলত এই এক্সপ্লিসিট কনভার্সনটাকে আমরা চিনি হচ্ছে টাইপ কাস্টিং হিসেবে। ঠিক আছে, যেটা আমরা একদম ফোর্সফুলি টাইপ কাস্ট করে দিচ্ছি। আর নর্মালি যেটা হয়ে যায়, যেটা আমরা যেটা বললাম যে ছোট একটা ডাটা আমরা বড় একটা ডাটার মধ্যে রাখার চেষ্টা করছি, সো এটা ইমপ্লিসিট টাইপ কনভার্সন দিয়ে সেটা হয়ে যাবে। সো এখন চলে আসি ইমপ্লিসিট কনভার্সন বলতে আমরা কি বোঝাচ্ছি। সো দিস টাইপ অফ কনভার্সন দ্যাট ইজ ডান অটোমেটিক্যালি, আছে দিস টাইপ অফ কনভার্সন ইজ ডান অটোমেটিক্যালি and done by the compiler, আছে which is done by the compiler is known as implicit conversion। এটার জন্য আমাকে আলাদাভাবে কোনো কিছু বলার দরকার হয় না, যেটাকে আমরা বলি হচ্ছে অটোমেটিক কনভার্সন। দুইবার ডাউন চলে আসছে। সো যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, খেয়াল করি, সহজ এক্সাম্পল, এগুলো সব আপনারা জানেন। যেমন ইন্টিজার, এটার মধ্যে ভ্যালুটা হচ্ছে 9, আর আমি একটা ভেরিয়েবল ব্যবহার করছি ডাবল। এখানে এসে হচ্ছে নাম ইন্ট, যেটার মধ্যে হচ্ছে 9 আছে, সেটাকে আমি রাখার চেষ্টা করতেছি হচ্ছে নাম ডাবল ভেরিয়েবলটার মধ্যে। সো কি ঘটনা ঘটবে, আমরা ছোট সাইজের একটা ডাটা বা ডাটার ভ্যালু ভেরিয়েবলের ভ্যালু বড় একটা ভেরিয়েবলের মধ্যে রাখার চেষ্টা করছি। সো এক্ষেত্রে আমার অটোমেটিক টাইপ কনভার্সনটা হয়ে যাবে। টাইপ কনভার্সনটা হয়ে যাবে বলতে কি বোঝাচ্ছে, আসলে টাইপ কনভার্সনটা কিন্তু টেম্পোরারি, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট, একটু বলে নেওয়া ভালো। এটা কিন্তু শুধুমাত্র এই মোমেন্টে এই নাম ইন্ট এই ভেরিয়েবলটার এই মুহূর্তে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটার টাইপ কাস্টিং হচ্ছে বা টাইপ কনভার্সনটা হচ্ছে। এই ভেরিয়েবলটার কিন্তু টাইপ কাস্টিং হচ্ছে না বা টাইপ চেঞ্জ হচ্ছে না। এই কাজটা করা মানে কিন্তু নাম ইন্ট এই ভেরিয়েবলটার ডাটা টাইপ যে ইন্টিজার সেটা চেঞ্জ করে ফেলা নয়। ঠিক আছে, এটা শুধুমাত্র নাম ইন্ট এই ভেরিয়েবলটার মধ্যে এই মুহূর্তে যে ভ্যালুটা আছে সেটাকে আমরা কনভার্ট করে নাম ডাবলের মধ্যে নিয়ে আসলাম। ঠিক আছে, আই হোপ আমার কথাটুকু ক্লিয়ার বা আপনারা হয়তো আগে থেকে জানেন। সো এটা যদি আউটপুট নেই তাহলে দেখা যাবে দুইটাই 9 আসছে। ঠিক আছে, সো উল্টাভাবে যদি আমি চিন্তা করি যে আমার ওই এক্সাম্পলটাই নাম ইন্টের মধ্যে এই মুহূর্তে কোনো ভ্যালু নাই, নাম ডাবল এটার মধ্যে 9.99 এরকম একটা ভ্যালু আছে, আমি কি করলাম নাম ইন্ট মানে ইন্টিজার টাইপের মধ্যে আমি নাম ডাবল এই ভেরিয়েবলটার ভ্যালুটা আমি অ্যাসাইন করার চেষ্টা করতেছি। সো নর্মালি আমাকে একটা এরর বা ওয়ার্নিং দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে, বাট অ্যাকচুয়ালি সে কাজ করবে, বাট কাজ করতে গিয়ে কি ঘটনাটা ঘটবে, আমার আউটপুটটা চলে আসবে হচ্ছে 9। ঠিক আছে, নাম ইন্টের মধ্যে আমি আসলে কি রাখার চেষ্টা করেছিলাম, নাম ডাবল, যেটার মধ্যে অ্যাকচুয়ালি ভ্যালু ছিল হচ্ছে 9.99। জাস্ট a minute।
ওকে, সরি। সো যেটা বলছিলাম যে নাম ইন্ট এই ভ্যারিয়েবলটার মধ্যে ভ্যালু চলে আসছে হচ্ছে 9, যদিও আমরা অ্যাসাইন করার চেষ্টা করছিলাম 9.99। সো ফ্র্যাকশনাল পার্টটা টোটালি অমিটেড। আমার নাম ভ্যারিয়েবল যেটা, সেটা কিন্তু খেয়াল করে দেখি সেটার ভ্যালু কিন্তু কোনো চেঞ্জ হয়নি, 9.99ই আছে। তার মানে শুধুমাত্র নাম ইন্টের মধ্যে আমি যখন ভ্যালুটা অ্যাসাইন করছিলাম তখন হচ্ছে তার ওই ফ্র্যাকশনাল পার্টটুকু অমিট হয়ে গিয়ে 9 ভ্যালুটা অ্যাসাইন হয়েছে। নাম ডাবল যে ভ্যারিয়েবলটা তার কোনো ধরনের চেঞ্জ এখানে হয়নি। সো এই জন্য বললাম এটা হচ্ছে টেম্পোরারি কনভার্সন। টেম্পোরারিলি হচ্ছে তার ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে অন্য একটা ভ্যারিয়েবলের মধ্যে সেই ভ্যালুটা অ্যাসাইন হয়েছে। সো সামারি হিসেবে ইমপ্লিসিট কনভার্সনের কথা যদি আমরা চিন্তা করি, আমরা এরকম একটা ফ্লো চার্টের কথা চিন্তা করতে পারি। সো এখানে আমরা হায়ার ডাটা টাইপ থেকে ক্রমান্বয়ে লোয়ার ডাটা টাইপকে আমরা সাজানোর চেষ্টা করছি, যেমন ক্যারেক্টার, শর্ট, ইন্ট, লং, ফ্লোট, ডাবল, লং ডাবল। এরকমভাবে আমরা যদি ডাটা টাইপগুলো যদি চিন্তা করি, তাহলে আমরা উপরের দিক থেকে যদি নিচের দিকে যদি আসি, টাইপ কাস্টিং যদি করি, মানে উপর দিকের কোনো একটা ডাটা টাইপের ভ্যালু যদি নিচের দিকের কোনো একটা ভ্যারিয়েবলের মধ্যে যদি অ্যাসাইন হয়, তাহলে তার ডাটা লস হবে। খুব সিম্পলি আমরা যদি এই ফিগারটা থেকে যদি বোঝার চেষ্টা করি, যে কোনোটাকে কনসিডার করতে পারি। ডাবল থেকে আমি যদি ইন্টিজারে আসি, আমি হায়ার অর্ডার ডাটা থেকে লোয়ার অর্ডারের ডাটা টাইপে আসতেছে, সো আমার ডাটা লস হবে। আবার উল্টা দিকে এদিক থেকে যদি চিন্তা করি, আরোটা এদিক থেকে যদি চিন্তা করি, ক্যারেক্টার থেকে আমি যদি লং এ যাই, আমার রাইট হ্যান্ড সাইডে আছে হচ্ছে ক্যারেক্টার, লেফট হ্যান্ড সাইডে আছে হচ্ছে ফর এক্সাম্পল লং। সো এই ক্ষেত্রে আমি হায়ার অর্ডার ডাটা টাইপের মধ্যে যাচ্ছি, সো আমার এই ক্ষেত্রে কোনো ধরনের ডাটা লস হবে না। এটা হচ্ছে ইমপ্লিসিট কনভার্সন বা অটোমেটিক টাইপ কনভার্সনের মূল কথা। আমি হায়ার অর্ডার ডাটা টাইপ থেকে যদি লোয়ার অর্ডার ডাটা টাইপে যদি যাই, তাহলে আমার ডাটা লস হবে। লোয়ার অর্ডার ডাটা টাইপ থেকে যদি হায়ার অর্ডার ডাটা টাইপে যদি যাই, তাহলে আমার কোনো ধরনের ডাটা লস হবে না। আর এই ক্ষেত্রে আমরা এই ধরনের একটা সিকোয়েন্সের কথা চিন্তা করতে পারি যে কার থেকে আমি কোন টাইপে যাচ্ছি, সুতরাং সেখান থেকে আমি বুঝে নিতে পারবো যে এখানে কোনো ধরনের লস বা ডাটা লস হবে কিনা। তো দেন আমরা চলে আসি এক্সপ্লিসিট কনভার্সন। সো এক্সপ্লিসিট কনভার্সন বলতে কি বোঝাচ্ছি, যখন হচ্ছে ম্যানুয়ালি আমরা চেঞ্জ করি, ঠিক আছে। একটু আগে যেটা বললাম যে অটোমেটিক কনভার্সন, আর এখন আমরা বলতেছি হচ্ছে ম্যানুয়ালি যদি আমরা চেঞ্জ করি, ঠিক আছে। when the user manually changes the data type from one type to another, this is known as explicit conversion, and this type of conversion is also known as typecasting. সো টাইপকাস্টিং বলতে আমরা অ্যাকচুয়ালি বুঝি হচ্ছে এক্সপ্লিসিট কনভার্সন, ঠিক আছে। বাট টাইপ কনভার্সন দুই রকম ভাবেই হতে পারে, ঠিক আছে। ইমপ্লিসিট কনভার্সনও হতে পারে, যেটা অটোমেটিক্যালি হয়ে যায়, আমাদের কিছু করা লাগে না। আর আমরা মূলত টাইপ কাস্টিং বলতে যেটা বুঝাই, সেটা হচ্ছে এক্সপ্লিসিট টাইপ কাস্টিং, ঠিক আছে, যেটা আমরা ম্যানুয়ালি চেঞ্জ করার চেষ্টা করি, ঠিক আছে। এবং এই কথাটাই বলা হচ্ছে এই ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। দ্য টাইপ কাস্টিং ইজ ইউজ টু ট্রান্সফর্ম দ্য টাইপ অফ এ ভ্যারিয়েবল টেম্পোরারিলি, ঠিক আছে। তার অ্যাকচুয়াল ডাটা টাইপের মধ্যে কোনো ধরনের চেঞ্জ হবে না, শুধুমাত্র আমরা যখন অ্যাসাইন করছি তখন হচ্ছে তার ডাটার ভ্যালুটা চেঞ্জ হয়ে, টেম্পোরারিলি চেঞ্জ হয়ে ভ্যালুটা অ্যাসাইন হবে, ঠিক আছে। তার বাইরে তার যে ভ্যালু ছিল সেটা একই থাকবে। যেমন একটু আগে আমরা যে এক্সাম্পলটা দেখছিলাম, তার ভ্যালুটা 9.99ই ছিল নাম ডাবল ভ্যারিয়েবলটার, বাট সেটা যখন ইন্টিজার ভ্যারিয়েবলের মধ্যে যখন অ্যাসাইন হয়েছিল, তখন তার ভ্যালুটা 9.99-এর জায়গায় 9 অ্যাসাইন হয়েছিল, ঠিক আছে। সো টাইপ কাস্টিং এর বা এক্সপ্লিসিট কনভার্সনের জন্য আমাদের জেনারেল যে ফর্ম, সেটা হচ্ছে ডাটা টাইপ, ব্র্যাকেটের মধ্যে ডাটা টাইপ, তার বাইরে হচ্ছে একটা এক্সপ্রেশন। সো নর্মালি এটা ভেরিয়েবল থাকে, বাট এটা একটা এক্সপ্রেশনও হতে পারে, ঠিক আছে। এটা কম্বিনেশন অফ ভেরিয়েবল হতে পারে, একটা সিঙ্গেল ভেরিয়েবল না হয় এ কম্বিনেশন অফ ভেরিয়েবল হতে পারে। সো সেটাকে আমরা বলছি হচ্ছে এক্সপ্রেশন। সো একটা এক্সপ্রেশনও আমরা এরকমভাবে টাইপ কাস্টিং করা লাগতে পারে। সো জেনারেল ফর্মটা হচ্ছে ডাটা টাইপ, যেটা সাধারণত ব্র্যাকেটের মধ্যে থাকে, তারপরে হচ্ছে এক্সপ্রেশনটা। আচ্ছা, সো বলা হচ্ছে এখানে ডাটা টাইপ ইজ দ্য নেম অফ এ ভ্যালিড সি প্লাস প্লাস ডাটা টাইপ। সো এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, যদি আমরা এখানে বিভিন্ন ক্যাটাগরি পাবো, আমরা সেগুলো একটু দেখার চেষ্টা করছি। বলা হচ্ছে দেয়ার আর 3 মেজর
ওয়েজ অফ এক্সপ্লিসিট কনভার্সন ইন সি প্লাস প্লাস। তিনটা ওয়েতে আমরা এই টাইপ কাস্টিং করতে পারি, এক্সপ্লিসিট টাইপ কাস্টিং। সো একটা হচ্ছে সি স্টাইল টাইপ কাস্টিং, যেটা একটু আগে এক্সাম্পল হিসেবে দেখালাম, যেটা আমরা সবসময় যেটা ব্যবহার করি, ঠিক আছে। যে ডাটা টাইপটা থাকে হচ্ছে ব্র্যাকেটের মধ্যে, তার বাইরে হচ্ছে একটা এক্সপ্রেশন বা ভেরিয়েবল। এটা হচ্ছে সি স্টাইল টাইপ কাস্টিং, যেটাকে বলা হচ্ছে কাস্ট নোটেশন। আর সেকেন্ড ওয়ান হচ্ছে ফাংশন নোটেশন, ঠিক আছে, যেটাকে বলা হচ্ছে ওল্ড সি প্লাস প্লাস স্টাইল টাইপ কাস্টিং। ঠিক আছে। থার্ড আরেকটা হচ্ছে আমরা কয়েকটা টাইপ কনভার্সন অপারেটরের মাধ্যমে এই এক্সপ্লিসিট কনভার্সনটা করতে পারি। যদি আপনাদের এখানে এটা আলোচনায় আমি নিয়ে আসতেছি না, মানে এটা ঝামেলার বিষয়। সো এই জন্য আমরা সিম্পলিসিটির জন্য আমরা হচ্ছে উপরের দুইটা জিনিস, বা আমাদের অ্যাকচুয়াল কাজ যখন করে থাকি সাধারণত আমরা কাজ করে থাকি হচ্ছে উপরের দুইটা নিয়েই। ঠিক আছে, একদম সবচেয়ে বেশি ইউজড হচ্ছে সি স্টাইল। আবার ফাংশন নোটেশন দিয়ে হচ্ছে আমরা কোনো কোনো ক্ষেত্রে ব্যবহার করে থাকি, যেহেতু এটা ওল্ড সি প্লাস প্লাস স্টাইল। ঠিক আছে, থার্ড ওয়ানটা অ্যাকচুয়ালি ইউজ হয় না, ঠিক আছে, খুব রেয়ার ইউজ হয়, যার জন্য আমরা এখানে এটা অ্যাড্রেস করিনি। সো সি স্টাইল কাস্ট নোটেশন বা সি স্টাইল টাইপ কাস্টিং যেটা, সেটা এক্সপ্রেশনটা একটু আগে আমি দেখাইছিলাম যে ডাটা টাইপ, তার বাইরে হচ্ছে একটা এক্সপ্রেশন। যেমন একটা এক্সাম্পল এখানে দেখানো হচ্ছে, যে এক্সাম্পলটা আমরা একটু আগে আলোচনা করেছিলামও। সো একটা ভেরিয়েবল আছে যেমন 8.9, ঠিক আছে। সো এটাকে আমি এক্সপ্লিসিটলি টাইপ কাস্টিং করার চেষ্টা করছি, ঠিক আছে। এর আগে আমরা যে এক্সাম্পলগুলো দেখে আসছিলাম সেখানে কিন্তু এই কাজটা আমরা করিনি, ঠিক আছে। এই ব্র্যাকেট ইন্ট এই কাজটা আমরা করিনি, আমরা জাস্ট ইন্ট রেস বা ইন্টিজার নাম্বার এটার মধ্যে একটা ডাবল ভেরিয়েবল রাখার চেষ্টা করছিলাম। বাট এখন আমরা এক্সপ্লিসিটলি তার টাইপ কাস্টিংটা করার চেষ্টা করতেছি। সো এটা অ্যান্সারটা কত আসবে এই কাজটা যদি করা হয়? আমি এগুলোর জন্য আজকে আর কোডিংয়ে যাব না, এগুলো অ্যান্সার আপনাদের সবার জানা আছে, আমি মোটামুটি শিওর। 9 আসবে। অ্যান্সার আসবে হচ্ছে 9। ওকে, জি স্যার, হ্যাঁ 9 আসবে। ডেফিনেটলি রেজাল্ট আসবে হচ্ছে 9, কারণ হচ্ছে এখান থেকে আমাদের এটা টাইপ কনভার্সন হয়ে যাবে হচ্ছে 8, তার সাথে আমরা 1 যোগ করছি, ঠিক আছে। সো এই কথাটা একটু আগের জন্য বললাম যে এটা এক্সপ্রেশন আকারে থাকতে পারে, যেমন এটা হচ্ছে একটা এক্সপ্রেশন, এটা কিন্তু শুধু ভ্যারিয়েবল না, ঠিক আছে। সো এটা যোগ হবে, যোগ হওয়ার পরে তার যে ভ্যালুটা আসলো সেটা আমার ফ্র্যাকশনাল পার্টটুকু আমরা ট্রাঙ্কেট করে ফেলতেছি, শুধুমাত্র ইন্টিজার পার্টটুকু রাখছি, ঠিক আছে। সো এটাকে আমরা বলতেছি হচ্ছে কাস্ট নোটেশন, বা যেটা সি প্লাস সি স্টাইল যে নোটেশনটা, ডাটা টাইপটা থাকতেছে হচ্ছে আমার ব্র্যাকেটের ভিতরে, এখানে ডাটা টাইপটা থাকে হচ্ছে ব্র্যাকেটের ভিতরে। আর সেকেন্ড যেটার কথা বলছি, ঠিক আছে, এখানে ডাটা টাইপটা থাকে হচ্ছে ব্র্যাকেটের বাইরে, এক্সপ্রেশনটা থাকে হচ্ছে ব্র্যাকেটের ভিতরে। পার্থক্যটুকু খুব সহজ, একটা ডাটা টাইপের ভিতরে ডাটা টাইপটা থাকে হচ্ছে ব্র্যাকেটের ভিতরে, আর আরেকটা হচ্ছে এক্সপ্রেশনটা বা ভ্যারিয়েবলটা থাকে হচ্ছে ব্র্যাকেটের ভিতরে। মানে এটা হচ্ছে অনেকটা ফাংশনের মতো, ঠিক আছে। আমরা যদি চিন্তা করি যে এটা একটা নাম, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তার ভিতরে প্যারামিটার দেওয়ার চেষ্টা করতেছি, তো সেই হিসেবে এটাকে একটা ফাংশনের মতো চিন্তা করতে পারি। সেই চিন্তা থেকেই এটাকে বলা হচ্ছে ফাংশন স্টাইল কাস্টিং, ঠিক আছে, যে আমরা এটাকে ফাংশনের মতো চিন্তা করছি। মানে এখানে দুইটা জিনিসই একসাথে দেখানো হয়েছে, দেখেন একটা ভেরিয়েবল আছে 3.55 ডাবল টাইপের ভেরিয়েবল সি স্টাইল, যদি আমি চিন্তা করি, সো ইন্টিজার এই ডাটা টাইপটাকে আমি ব্র্যাকেটের মধ্যে রেখেছি, আর তাকে কাস্ট করার চেষ্টা করতেছি নাম ভ্যারিয়েবল, এটাকে আমি কাস্টিং করার চেষ্টা করতেছি। সো অ্যাকচুয়ালি এটার সাপেক্ষে আমার নাম ইন্টিজার 1, এই ভেরিয়েবলটা ভ্যালু চলে আসবে কত? 3। ওকে, আবার একই রকম ভাবে নাম ইনটু, এটাকে আমি কাস্ট করার চেষ্টা করতেছি, এখন আমার ইন্ট এটা বাইরে, বাট নাম ডাবল, এই ভেরিয়েবলটা ব্র্যাকেটের ভিতরে, ঠিক আছে, মানে হচ্ছে ফাংশন স্টাইল। সো ফাংশন স্টাইলে হচ্ছে আমরা এটাকে এখন কাস্টিং করার চেষ্টা করতেছি, ডাটা টাইপটা হচ্ছে বাইরে, আর এক্সপ্রেশনটা বা ভেরিয়েবলটা হচ্ছে ব্র্যাকেটের ভিতরে, ঠিক আছে। রেজাল্ট উইল বি সেম, ঠিক আছে। সো ফর এক্সাম্পল এটার জন্য নাম্বার 2, এটার জন্য আমার ভ্যালু আসবে সেম ভ্যালু। আর লাস্টলি আমরা এখানে নাম ভেরিয়েবলটাকে আবার প্রিন্ট করার চেষ্টা করতেছি, জাস্ট এটা আপনাদেরকে বোঝানোর জন্য যে আমাদের এক্ষেত্রে ভ্যালুটা অরিজিনাল নাম ডাবল যে ভেরিয়েবলটা ছিল
তার ভ্যালু কোনো ধরনের চেঞ্জ নাই। ঠিক আছে, সো দুইটার ক্ষেত্রে আমাদের সেম ভ্যালু আসবে এবং অরিজিনাল যে ভ্যারিয়েবল ছিল তার ভ্যালু কোনো ধরনের চেঞ্জ হবে না। তার মানে টাইপ কাস্টিংটা একটা টেম্পোরারি সলিউশন বা একটা টেম্পোরারি মেকানিজম ট্রান্সফরমেশনের জন্য কোনো একটা ভ্যারিয়েবলের ভ্যালুটাকে আমরা টেম্পোরারিলি ট্রান্সফর্ম করতেছি, সো দ্যাট আমরা একটা নির্দিষ্ট টাইপের নির্দিষ্ট ডাটা টাইপের ভ্যারিয়েবলের মধ্যে আমি ওই টাইপেরই ডাটাটাকে যাতে স্টোর করতে পারি। এটাই হচ্ছে মূল কনসেপ্ট, যে আমার এখানে ডাটা টাইপটা আছে হচ্ছে ইন্টিজার, আমি এখানে একটা ইন্টিজার টাইপের ভ্যালুই নিয়ে আসবো। কিন্তু যেহেতু আমার এই মুহূর্তে ভেরিয়েবল যেটা আমি ব্যবহার করতে চাচ্ছি অ্যাসাইন করার জন্য সেটা অন্য একটা ডাটা টাইপের মধ্যে আছে, সুতরাং এটাকে আমি আগেই ওই ফর্মে, ওই নির্দিষ্ট ডাটা টাইপের ফর্মে নিয়ে আসতে চাচ্ছি। এই জন্যই হচ্ছে আমাদের টাইপ কাস্টিং। সো মোটামুটি এই ছিল হচ্ছে আমাদের টাইপ কাস্টিং। আমি আজকে আর যেতে চাচ্ছি না। আপনাদের এই পর্যন্ত কি কোনো কোয়েশ্চেন আছে? যদিও আমাদের এটা কাইন্ড অফ রিক্যাপের মতোই, বাট এইখানে ফাংশন স্টাইল যে টাইপ কাস্টিং এর কথা বললাম এটা আমাদের আগে ছিল না। আমরা আগে যেটা দেখে আসছি সেটা হচ্ছে সি স্টাইল বা কাস্ট নোটেশন। ঠিক আছে, সো একটা হচ্ছে ফাংশন স্টাইল কাস্টিং, একটা হচ্ছে কাস্ট নোটেশন। এই দুই ধরনের টাইপ কাস্টিং আমরা এখানে ব্যবহার করছি। স্যার ফাংশন স্টাইল কাস্টিং কি সি তে করা সম্ভব? এটা অ্যাকচুয়ালি কখনো ট্রাই করা হয়নি, আমার নিজেরও করা হয়নি, বাট কাজ করার কথা। এখনকার সি কম্পাইলার যেগুলো ম্যাক্সিমাম সি প্লাস প্লাসের কম্পাইলার, ঠিক আছে, বলেন আর বলেন, কাজ করার কথা। ট্রাই করে দেখা যেতে পারে, এটা একটা ইন্টারেস্টিং বলেছেন। ঠিক আছে, সো আমরা এটা অ্যাকচুয়ালি আচ্ছা আজকে ট্রাই করে দেখি দেখি কাজ করে কিনা। সো এটা সিপিপি হিসেবে আমার স্টোর করা, সেটা না করে আমি এমটি ফাইল। আমার কোড ব্লকসের স্ক্রিন কি দেখা যাচ্ছে? না স্যার। কোড বক্সের স্ক্রিন আমি শেয়ার করে দিলাম, স্ক্রিন শেয়ার করলাম। সো আমি জাস্ট লাস্ট যেটা জাস্ট অন টেস্টে আমরা এটাই একটুটা করে দেখি। সো এই যে সেকেন্ড যেটা, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ফাংশন স্টাইল। সো কন্ট্রোল এস ডট সি দিয়ে সেভ করি, এক্সপ্লিসিটলি সি প্লাস প্লাস নাই ডট সি হিসেবে আসছে, যদিও দেখি এটাকে টেস্টে নাম দিই, বাট এক্সটেনশন দিলাম হচ্ছে ডট সি। ওকে, সি দিলে কাজ করছে দেখা যাচ্ছে না, কাজ করছে না। আচ্ছা, সো ইনক্লুড stdio ডট এইচ দিয়ে দেই, নেম স্পেস ব্যবহার করবে না। আর কি কি চেঞ্জ করা লাগবে? printf, তারপরে কি কমা নাম ডাবল। So no. So I guess কোন ধরনের এরর সে শো করবে না বা করছে না।
না শো করছে। ওকে, সো এটা আমরা অ্যাকচুয়ালি ব্যবহার করতে পারছি না। সো এটা স্পেসিফিক্যালি সি প্লাস প্লাসের জন্য। সবাই কি দেখতে পাচ্ছে যে আমার এখানে এরর দিচ্ছে? জি স্যার। সো অ্যাকচুয়ালি এটা আমরা সিতে ব্যবহার করতে পারবো না। সো সি এর জন্য হচ্ছে আমাদের কাস্ট নোটেশন বেসিক যেটা ইয়েটা আছে সেটাই আমরা শুধুমাত্র ব্যবহার করতে পারবো। সো এটা এখন আর কোনো ধরনের এরর নাই। আমি এটাকে আবার যে সি স্টাইলে করে নিয়েছি। সো সেটার জন্য সে রান করছে, ঠিক আছে। কিন্তু কোনো ভ্যালু দেখাচ্ছে না কেন? ওয়াই? আমি কি কোনো ভুল করেছি? জি স্যার, ওইখানে প্রথমে নাম ডাবল ইকুয়ালের পরে %LLD দিতে হবে। রাইট। অনেকদিন পরে সি প্লাস প্লাস হাতে নিয়েছি, সি হাতে নিয়েছি। সো এইটা হচ্ছে নাম ডাবল, তাই না? সো এলএফ না এলডি? SLF এলএফ, রাইট? লং ফ্লোট %d স্ল্যাশ এন দিয়ে দিই নিউ লাইনের জন্য, স্ল্যাশ এন ফর নিউ লাইন, নাকি? আমি কি ঠিক আছি? সি কোডিং করছি। জি স্যার। %d স্ল্যাশ এন, এটা কি ছিল? নাম্বার আইটেম টু ইন্টিজার টাইপ। হ্যাঁ ঠিক আছে, এটা আবার %lf স্ল্যাশ এন। ওকে, আশা করি এবার আর কোনো ভুল হবে না। ওকে, সো প্রত্যেকটা ভ্যালু এখন আমাদের দেখাচ্ছে 3.56, তার সাথে এটা আরো প্রায় 6 ঘর। আমরা জানি নর্মালি দশমিকের পরে 6 ঘর দেখায় ডাবলের ক্ষেত্রে। সো 3.560000 এরকম একটা ভ্যালু দেখাচ্ছে। বাট ইন্ট 1 ইন্ট 2 এই দুটাকে আমরা টাইপ কাস্টিং করেছি, এই জন্য জাস্ট হচ্ছে ইন্টিজার পার্টটুকু, ঠিক আছে। এটাকে আমরা নিয়ে চলে আসছি। এবং ইন্টারেস্টিং, আমরা যদি এইখানে যদি এইটা যদি না করি তাহলে কি ঘটনা ঘটে সেটা একটু দেখি। ঠিক আছে, এখন কিন্তু কোনো ধরনের এরর দেয়নি, ঠিক আছে। সো সেম রেজাল্ট। কথা কি বুঝতে পারছি? আমরা ওই যেটা প্রথমে বলেছিলাম, যদি আমাদের যদি ছোট থেকে যদি বড় থেকে যদি ছোট দিকে যাই তাহলে হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ডাটা লস হবে, ঠিক আছে। এক্সপ্লিসিট করি বা না করি, ঠিক আছে, সেটা আমাদের ডাটা লস হবে। এবং যদি ফ্লোটিং পয়েন্ট যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তার ফ্র্যাকশনাল পার্টটুকু চলে যাবে। জি স্যার। এটা হচ্ছে মোটামুটি বেসিক টাইপ কাস্টিং। মূলত এটা আমরা সিতেই পেয়েছিলাম, জাস্ট সি প্লাস প্লাসের সাপেক্ষে আজকে জিনিসটাকে একটু দেখার চেষ্টা করলাম। সো আইডিয়া এবং কনসেপ্ট হুবহু সেম, শুধুমাত্র এখানে আরও একটা মেকানিজম নিয়ে আসা হয়েছে। সি এর মধ্যে যে মেকানিজমটা ছিল সেটা তো আছেই, সি প্লাস প্লাসের জন্য আরেকটা স্টাইল নিয়ে আসা হয়েছে, যেটাকে আমরা বলতেছি হচ্ছে ফাংশন স্টাইল, ঠিক আছে। সো একই রকমভাবে আমরা সেটাকেও ব্যবহার করতে পারবো। সো হোপফুলি নেক্সট ক্লাসে আমরা হচ্ছে দিস পয়েন্টার নিয়ে আলোচনা আমাদের থাকবে, দিস পয়েন্টার, ঠিক আছে, এবং হচ্ছে ডাইনামিক মেমোরি অ্যালোকেশন। নেক্সট ক্লাস আমাদের কবে? শনিবার, তাই না? জি স্যার।